মাত্র 5 ঘন্টায় গেল 5 ঘন্টায় 60টি বড় ধরনের হামলা। 50 বছরের ইতিহাস ভেঙে আপনার 3টি গ্রাম দখলে নিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। ভারতের যে দাদাগিরি, প্রতিরক্ষা শক্তি 90% গুড়িয়ে দিয়েছে। সামরিক বাহিনী, নৌবাহিনী, নৌঘাঁটি যা আছে সবকিছু তারা ধ্বংস করে দিয়েছে, পাশাপাশি লুট করেছে অবশিষ্ট বেঁচে থাকা অস্ত্রগুলো। একের পর এক দুঃসংবাদ পাচ্ছে ভারত। এবার রাশিয়ার কাছ থেকেও বড় ধাক্কা খেল ভারত। কারণ ভারতের সৈন্য সংখ্যা 13 লক্ষ, বাংলাদেশের সৈন্য সংখ্যা 1,60,000। আমি এই সংখ্যাকে সামনে রেখেই বলতে চাই যে সংখ্যার হিসাবেও ভারতের চাইতে বাংলাদেশ অনেক এগিয়ে আছে। বাংলাদেশের সেনা প্রধানের সাথে একটা বৈঠক করেছেন ভারতের পররাষ্ট্র সচিব। আমাদের সেনা প্রধানের সাথে বৈঠক করতেও পারেন, এটা তার প্রোটোকল বা যার সাথে বৈঠক হওয়ার কথা সেখানে যায় না। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে এই কারণে যে তিনি বৈঠকটা লুকিয়েছেন, দুই পক্ষই লুকিয়েছেন এবং সেটা গোপনে হয়েছে। যেহেতু গোপনে একটা বৈঠক হচ্ছে, সেটা নিয়ে কৌতূহল আছে, প্রশ্ন আছে এবং জরুরি কথা, এই বাংলাদেশের দিকে চোখ রাঙিয়ে কথা বলার বিন্দুমাত্র অধিকার এই নরেন্দ্র মোদী খুনি মোদীর নেই। কিন্তু এই খুনি মোদী, এই কসাই মোদী খ্যাত, তিনি আমার বাংলাদেশকে, স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্য, নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে তিনি পোস্ট করে সেখানে বলেছেন এই স্বাধীনতা নাকি ভারতের স্বাধীনতা। বাংলাদেশকে বিপাকে ফেলতে গিয়ে নিজেই বিপদে পড়েছে ভারত। ভারতের দুই দিক ঘিরে ফেলেছে পাকিস্তান। ভারতের একদিকে রয়েছে পাকিস্তান আর অন্যদিকে রয়েছে বাংলাদেশ। বাংলাদেশ পাকিস্তান এখন ভাই ভাই হয়ে গিয়েছে। বাংলাদেশ পাকিস্তানের সাথে যত ভালো সম্পর্ক করবে। আজকের ভিডিওটিতে আমরা আপনাদেরকে বেশ কিছু সুখবর দিব। এছাড়াও কিন্তু বাংলাদেশ চীনের কাছ থেকে আরো বেশ কয়েকটি সাবমেরিনের অর্ডার দেবে, যেগুলো হয়তো আমরা কিছুদিনের মধ্যেই ডেলিভারি পাবো। এবং সর্বশেষ আরেকটি গুড নিউজ আপনাদেরকে দিই, সেটি হলো বাংলাদেশ কিন্তু বেশ কিছু অস্ত্রের ডেলিভারি পেয়েছে আজকে। সেগুলো সম্পর্কেও জানতে পারবেন আজকের ভিডিওটিতে। সেই সাথে বাংলাদেশ কিন্তু হিসেবে ভারত বাংলাদেশের চাইতে এগিয়ে বলা হচ্ছে, কারণ ভারতের সৈন্য সংখ্যা 13 লক্ষ, বাংলাদেশের সৈন্য সংখ্যা 1,60,000। আমি এই সংখ্যাকে সামনে রেখেই বলতে চাই যে সংখ্যার হিসাবেও ভারতের চাইতে বাংলাদেশ অনেক এগিয়ে আছে। তবে এই বিষয়টি আমরা দ্বিতীয় ধাপে ব্যাখ্যা করছি। তার আগে যেহেতু বাহ্যিকভাবে সবাই এটাই মনে করেন যে সংখ্যায় ভারত এগিয়ে, আপনি যে সংখ্যা উপস্থাপন করছেন সেটাতে কিন্তু আমি মনে করছি জি না, আমরা দ্বিতীয় ধাপে সেটার উত্তর অবশ্যই দেব যে সংখ্যাতেও আসলে বাংলাদেশ এগিয়ে। তার আগে যেহেতু সবাই এটি ভাবছেন যে সংখ্যায় ভারত এগিয়ে, সেটাকে সামনে রেখেই আমরা খুব সচেতনতার সাথে বলতে চাই যে ভারতের যে পরিস্থিতি, ভারতের এই সৈন্যের সংখ্যা এবং সামরিক শক্তির অগ্রগামিতা, এগুলো বাংলাদেশের ক্ষেত্রে প্রয়োগ করা এটি অসম্ভব, অবাস্তব এবং বাস্তবতা বিবর্জিত একটি কথা। আমরা যদি একেবারে মানচিত্রে চলে আসি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভারত যে রাষ্ট্রটি রয়েছে সে তার চারদিকে আসলে তার শত্রু পরিধি তৈরি করেছে। এবং ভারতের যে 13 লক্ষ সৈন্যের কথা বলা হচ্ছে, আমরা শুরুতে এখানে কাশ্মীরের প্রসঙ্গে আসব, এরপর পাকিস্তান, এরপর চীন এবং এরপর 7 সিস্টারের প্রসঙ্গে আসব। আমরা দেখব যে ভারত তার সৈন্যগুলোকে এখানে এমনভাবে ফিট করেছে বা ফিট করতে বাধ্য হয়েছে যে এই সৈন্যগুলোকে এখান থেকে আসলে মুভ করে বাংলাদেশ সীমান্তে আনা এটা অসম্ভব বিষয়। আমরা যদি শুরুতে কাশ্মীরের প্রসঙ্গে আসি, এখানে আমরা কাশ্মীরকে দেখতে পাচ্ছি। এই কাশ্মীরে যেটিকে ভারত অন্যায়ভাবে দখল করে রেখেছে, সেই কাশ্মীরে ভারতের 6 লক্ষ সৈন্য মোতায়েন করা আছে। আমরা এখান থেকে নিজের ভূখণ্ড বলে দাবি করা কাশ্মীরে 6 লক্ষ সৈন্য রয়েছে। তো এখান থেকে আমরা যদি 6 লক্ষকে ভারতের 13 লক্ষ থেকে বিয়োগ করি, তাহলে আপনাকে শুরুতেই কিন্তু এটা 7 লাখে নেমে আসছে। কাজেই যে কথা বলা হচ্ছে যে ভারতের 13 লক্ষ সৈন্য রাতারাতি তারা বাংলাদেশকে হজম করে ফেলবে, সেখান থেকে কিন্তু শুরুতেই 6 লক্ষ মাইনাস হয়ে যাচ্ছে কাশ্মীরকে রক্ষার ক্ষেত্রে। দ্বিতীয় ধাপে আমরা যদি পাকিস্তানের ক্ষেত্রে আসি, পাকিস্তানের সাথে ভারতের 3300 কিলোমিটারের বেশি সীমান্ত রয়েছে এবং ভারত পাকিস্তান সীমান্তকে পৃথিবীর সবচাইতে ঝুঁকিপূর্ণ সীমান্ত বলা হয়। এখান থেকে ভারতের কোনোদিনও ক্ষমতা নাই তাদের লক্ষ লক্ষ সৈন্যকে প্রত্যাহার করার বা সরিয়ে নিয়ে আসার। এরপরে আমরা যদি চীনের প্রসঙ্গে আসি, পৃথিবীতে ভারত সবচেয়ে বেশি ভয় পায় চীনকে। সেই চীনের সাথে ভারতের সীমান্ত 3488 কিলোমিটার। এবং চীনের ক্ষেত্রে আমরা যদি বলি যে ভারতের যে লাদাখ রয়েছে সেই জায়গাটি, এরপর এখানে সিয়াচেনের জায়গাটি, এবং এরপরে ভুটান, ভারত এবং চীন সীমান্তের ডোকলাম জায়গা এবং ভারতের অরুণাচল, এই 4টি জায়গাতে ভারতীয় সৈন্য চীনা সৈন্যদের কাছে কিন্তু সকাল দুপুর রাতে মার খাচ্ছে। এবং আমি আরেকটি তথ্য স্মরণ করিয়ে দিতে চাই যে অরুণাচলে যেখানে ভারতীয় সৈন্য মোতায়েন রয়েছে, সেখানেও ভারত অন্তত 80,000 বর্গ কিলোমিটার এলাকা হাতছাড়া হয়েছে, যেটা চীন দখল করে নিয়েছে। যখন ভারতীয় লাখ লাখ সৈন্য এই সীমান্তে মোতায়েন আছে, এমন অবস্থায় যদি এই হয়, যদি তারা কখনো চিন্তা করে, আসুক না আসুক সেটা পরে, যদি চিন্তা করে যে সেখান থেকে সৈন্য মুভ করে তারা বাংলাদেশ সীমান্তে নিয়ে আসবে, তখন কি হতে পারে দর্শক আপনারা হয়তো ইতিমধ্যেই ভেবে ফেলেছেন। তো আমরা যদি আসি আপনার কাছে, তখন যেটা হতে পারে যে ভারত তার চীন থেকে, কাশ্মীর থেকে এবং পাকিস্তান থেকে, আরেকটি যেটি আমাদের রয়ে গিয়েছে সেটি হচ্ছে 7 সিস্টার। এখানে যে 7 সিস্টার রয়েছে সেখানে আসামের উলফা রয়েছে, 7 সিস্টারের বাইরে ঝাড়খণ্ডের মাওবাদী বিদ্রোহী গোষ্ঠী রয়েছে, আর অনেক স্বাধীনতাকামী সংগঠন রয়েছে। তো পাকিস্তান, কাশ্মীর, চীন এবং 7 সিস্টার থেকে ভারত যদি তার সৈন্যগুলোকে প্রত্যাহার করার কথা কখনো কল্পনা করে বা প্রত্যাহার করে নিয়ে আসে, তারা শুধু
আসতে দেরি গিয়ে দেখবে ভারতের সেদিককার পুরো এলাকায় আসলে শত্রুদের দখলে চলে গিয়েছে। তো আপনার ব্যাখ্যা শুনে যেটা মনে হচ্ছে, তাদের এ ধরনের মিথ্যা ভুয়া সংবাদ বা ভুয়া উপস্থাপনা দেখে বাংলাদেশের মানুষ যত হাসছে তার চেয়ে বেশি পাকিস্তান, কাশ্মীর, চীন এবং সেভেন সিস্টারের মানুষগুলো হাসছে এবং তারা আমি বলবো যে ওত পেতে আছে যে মিডিয়ার প্রপাগান্ডায় ভারতীয় সৈন্যরা যদি বাস্তবে এখানে সরে আসে, সরতে দেরি, দখল করতে কিন্তু দেরি হবে না। কাজেই আমাদের প্রথম যে কথা সেটি হচ্ছে যে আসলে সৈন্য সংখ্যা যদি বেশিও হয়, আপনি বলছিলেন যে সৈন্য সংখ্যা বেশি আমরা দেখছি, তারপরেও সেটা কিভাবে আবার কম, এই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করেন। এটাই আসলে কিন্তু মৌলিক বিষয় যে দেখুন, আমরা এক্ষেত্রে যে বিষয়টি দেখতে পাচ্ছি যে ভারতের এবং তার পার্শ্ববর্তী যে প্রতিবেশী রাষ্ট্রগুলো রয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশ এবং ভারতের যেহেতু বর্তমানে সামরিক শক্তি নিয়ে তুলনাটি হচ্ছে, আমরা আনুপাতিক হারে একটি তুলনায় আনতে চাই, তাহলে আসলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ভারতের যে সৈন্য সংখ্যা সেটি হচ্ছে ভারতের আয়তনের বিপরীতে 33 লক্ষ বর্গ কিলোমিটার ভারতের আয়তন, এবং সেই আয়তনকে সুরক্ষার ক্ষেত্রে ভারতের সৈন্য হচ্ছে 13 লক্ষ। কাজেই আমরা যদি 33 লক্ষকে 13 লক্ষ দিয়ে ভাগ দেই, তাহলে প্রত্যেকটা সৈন্যের দায়িত্বে 2.5 কিলোমিটার এলাকা সুরক্ষার দায়িত্ব পড়ে। অর্থাৎ ভারতের প্রত্যেক সৈন্যকে ভারতের 2.5 কিলোমিটার এলাকা রক্ষা করতে হবে। ঠিক তার বিপরীতে আমরা যদি বাংলাদেশ এর ক্ষেত্রে আসি, বাংলাদেশের আয়তন 1,47,000 বর্গ কিলোমিটার এবং বাংলাদেশের সৈন্য সংখ্যা 1,60,000। 1,47,000কে যদি আপনি 1,60,000 দিয়ে ভাগ দেন, সেটা কিন্তু দশমিকে নেমে আসবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রত্যেক সৈন্যকে এদেশের 0.9 কিলোমিটার এলাকা সুরক্ষা দিতে হবে। একটা বিষয় কিন্তু স্পষ্ট, আমরা যদি এখন দুইটাকে তুলনা করি, তাহলে বাংলাদেশের একটা সৈন্য যতটুকু জায়গার নিরাপত্তার জন্য নিয়োজিত থাকবে তার চেয়ে 3 গুণ বেশি জায়গা কিন্তু ভারতের একজন সৈন্যকে কভার দিতে হবে। বাংলাদেশ 3 গুণ এগিয়ে আছে। এই বিষয়টাই কিন্তু কেউ খোলাসা করে না। এটা কিন্তু লক্ষণীয় বিষয় যে ভারতের যে আয়তন, সেই আয়তন সুরক্ষার ক্ষেত্রে ভারত বাংলাদেশের চাইতে 3 গুণ পিছিয়ে আছে। বাংলাদেশের একজন সৈন্যকে 1 কিলোমিটার এলাকা পাহারা দিতে হচ্ছে, সেখানে ভারতীয় একজন সৈন্যকে 2.5 কিলোমিটার এলাকা পাহারা দিতে হচ্ছে। কাজেই ভারত যেখানে নিজের ভূখণ্ডকে রক্ষা করতে পারছে না, সেখানে তারা বাংলাদেশকে দখল করতে আসবে, এটা তো অসম্ভব একটি বিষয়। এবার যদি একটা বিষয় বলি, হতে তো পারে এমন যে বাংলাদেশের একজন সৈন্যের চেয়ে ভারতীয় সৈন্যরা অনেক বেশি সাহসী, তারা 2.5 কিলো কেন তার চেয়ে বেশি জায়গা তারা কভার করতে পারে। আপনি কি এই বিষয়টাতে বড়াইমারির যে ঘটনা 2001 সালের, সেই বিষয়টা টানবেন কিনা? দেখুন, বড়াইবাড়ি রৌমারি সীমান্তের যে বড়াইবাড়ি গ্রামটি রয়েছে, 2001 সালের 18 এপ্রিল আসলে ভারত তাদের ইতিহাসের স্মরণীয় যেই মারটি খেয়েছিল, ভারতীয় মিডিয়া অথবা ভারতের যারা সাধারণ নাগরিক রয়েছেন, তারা হয়তো একটি ছবির কথা হয়তো তাদের মনে থাকার কথা, সেই ছবিটি এখন এখানে দেখা যাচ্ছে। এই ছবিটি নিয়ে তখন তুলকালাম হয়ে গিয়েছিল। ঘটনা যেটি ঘটেছিল যে ভারতের যে সৈন্য বিএসএফ, তারা কিন্তু 2001 সালের এপ্রিলের 18 তারিখ তারা কুড়িগ্রামের রৌমারি সীমান্ত দিয়ে, বড়াইবাড়ি সীমান্ত দিয়ে তারা হঠাৎ করে বাংলাদেশে প্রবেশ করে, এবং বিবিসি বাংলা সহ সমস্ত গণমাধ্যমের যে তথ্য, তাতে ভারতের অন্তত 3 শতাধিক বিএসএফ সৈন্য তারা বাংলাদেশে প্রবেশ করেছিল। সেই সময়ে বড়াইবাড়ির যে বিডিআর ক্যাম্পটি রয়েছে, আমরা এখন সেই ক্যাম্পটি দেখতে পাচ্ছি, এই ক্যাম্পে মাত্র 8 জন সৈন্য ছিল। এক্ষেত্রে আমরা মৌলিক কথাটা আগে বলে নিতে চাই যে দেখুন, কোয়ান্টিটি এবং কোয়ালিটি, সংখ্যা এবং গুণগত মান দুটি কিন্তু ভিন্ন জিনিস। আপনি যদি গরু, ছাগল, গাধা, ঘোড়া, খচ্চর এবং মানুষ সবকিছুকে এক পাল্লায় মাপেন, তাহলে কিন্তু আপনি বড় ভুল করবেন। সেই ভুলটি ভারত করেছিল 2001 সালের 18 এপ্রিল এই বড়াইবাড়ি সীমান্তে। সেখানে যেটি হয়েছিল, তারা 3 শতাধিক বিএসএফ সৈন্য নিয়ে এসেছিল বাংলাদেশের এই বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পটি দখল করার জন্য এবং বড়াইবাড়ি গ্রামটি দখল করার জন্য। এবং এরপরের ইতিহাস তো আসলে মোটামুটি সবারই জানা রয়েছে। ইতিহাস কি ছিল সেটা যদি আমরা এখানে দেখি, এখানে দেখতে পাচ্ছেন ছবি কিন্তু ইতিহাস বলে দিচ্ছে। এবং যারা ভারতীয় মিডিয়াতে, যারা মিডিয়ার স্টুডিওকে আমি যদি বলি যে যাত্রাপালার মঞ্চে পরিণত করেছে, এবং যারা সেখানে সংবাদ উপস্থাপনের পরিবর্তে সার্কাস দেখানো, বানরের মতো লাফালাফি করা যাদের অভ্যাসে পরিণত হয়েছে, আপনি দেখবেন তারা কিন্তু বিভিন্ন ছবি নিয়ে খুব তুলকালাম করছে। কিন্তু এই ধরনের ছবি আপনি কিন্তু কোনোদিন সেখানে দেখবেন না, কারণ এখানেই কিন্তু কোয়ালিটি এবং কোয়ান্টিটির পার্থক্যটি সেদিন হাতে নাতে ধরা পড়েছিল। ভারতের আরেকটা বিষয়, আমরা তো 8 জন জওয়ানের সাহসিকতার ইতিহাস জানি, 8 জনের পিছনে একজন কৃষকের ইতিহাস ছিল, যে ভারতীয় বিএসএফ কে ধোঁকা দিয়ে তথ্যটা বিডিআর পর্যন্ত পৌঁছে দিয়েছিল। আমরা যদি একেবারে সংক্ষেপে সেই কৃষকের ইতিহাসটা হয়তো অনেকে না জেনে থাকতে পারেন, যে ফজরের সময় আসলে সেই কৃষক যখন তার ক্ষেতে চাষ করতে গিয়েছিলেন, তখন তিনি দেখতে পেয়েছেন যে 3 শতাধিক বিএসএফ সৈন্য সেখানে রয়েছে, এবং তারা তাকে হিন্দিতে প্রশ্ন করছিল যে বিডিআর ক্যাম্পটি কোথায়। তো তখন সে বুঝতে পেরেছে যে তারা আসলে ক্যাম্প দখল করতে এসেছে। তখন সেই কৃষক যে সাহসিকতা দেখিয়েছেন, তিনি ভুয়া বা ভুল একটি ঠিকানা বলে দিয়েছেন যে ওই যে ওদিকে হচ্ছে আপনার বিডিআর ক্যাম্প। তো প্রশিক্ষিত গোয়েন্দার কাজ, সাধারণ কৃষক। তো তিনি একদিকে ভুয়া ঠিকানা দেখিয়ে তিনি সাথে সাথে বিডিআর ক্যাম্পে গিয়ে সংবাদটি জানিয়ে দিয়েছেন। এবং বিডিআর এর যারা সদস্য মাত্র 8 জন, তারা ক্যাম্প ছেড়ে চারদিকে পজিশন নিয়ে চতুর্দিক থেকে এমন ভাবে ওত পেতেছিল যে বিএসএফ সৈন্যরা যখন বিডিআর এর আসল ক্যাম্পের খোঁজ পেয়েছে এবং সেই ক্যাম্প পর্যন্ত গিয়েছে, তখন হঠাৎ করে চারদিক থেকে আসলে বিডিআর এর মাত্র 8 জন সৈন্য চারদিক থেকে, আমি আবারও বলছি, বিভিন্ন দিক থেকে এমন ভাবে পজিশন নিয়ে ফায়ার করেছে যে বিএসএফ সৈন্যরা মনে করেছে যে বিডিআর এর সংখ্যা তাদের চাইতেও বহুগুণ বেশি। এবং সেই ইতিহাস 16টা লাশের কথা আমরা জানি, এই 16টা লাশ কিন্তু বাংলাদেশের সীমান্তে ওরা ফেলে গিয়েছে।
রয়েছে, যেগুলো আমাদের হাতে এসেছে এবং বাস দিয়ে কোনোটাকে আমরা আমরা সেই ছবিটা আরেকবার একটু দেখতে চাই, যেহেতু তারা দেখাবে না সেই ছবিটা আসলে আমাদের। ভারত বাংলাদেশ দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনার প্রেক্ষাপটে ঢাকা সফরে এসেছিলেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তার সফরে কি কি হয়েছে, তিনি দেশে কি বলেছেন, তিনি ভারতে গিয়ে ব্রিফ করেছেন, নানা আলোচনা আমাদের চলছে, সেই আলোচনার রেশ এখনো শেষ হয়নি। কিন্তু তিনি ঢাকা ছাড়ার অল্প সময়ের মধ্যে একটা ফিসফাস শুরু হয়েছিল। আমি নিজেও কারো কারো কাছে এই প্রশ্নটা শুনেছি, কথাটা শুনেছি, এবং এখন সেটা আদতে কি সেই নিয়ে আলাপ করা দরকার আছে। সেটা হলো তিনি বাংলাদেশের সেনাপ্রধানের সাথে একটা বৈঠক করেছেন। ভারতের পররাষ্ট্র সচিব আমাদের সেনাপ্রধানের সাথে বৈঠক করতেও পারেন, এটা তার প্রোটোকল বা যার সাথে বৈঠক হওয়ার কথা সেখানে যায় না। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে এই কারণে যে তিনি গোপনে বৈঠকটা লুকিয়েছেন, দুই পক্ষই লুকিয়েছেন, এবং সেটা গোপনে হয়েছে। যেহেতু গোপনে একটা বৈঠক হচ্ছে, সেটা নিয়ে কৌতূহল আছে, প্রশ্ন আছে, এবং জরুরি কথা আশঙ্কা আছে। তারও আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হচ্ছে এইরকম কিছু কি হয়েছে, কতটা নিশ্চিত, বা এটাকে আমরা কিভাবে দেখব। এই আলাপটাকে কিছুটা হলেও গ্রাউন্ড দিয়েছে জনতার চোখ ম্যাগাজিনটা। এটা আমরা জানি মানব জমিন পত্রিকার একটা সহযোগী পত্রিকা। সেই জনতার চোখে যা লিখেছে আগে পড়ি, তারপর সেটা নিয়ে কিছু কথা বলতে চাই। সেগুনবাগিচায় কয়েক মিনিটের সংক্ষিপ্ত ব্রিফিং কালে সংখ্যালঘু নির্যাতন বন্ধের অনুরোধ রেখে ভারতীয় সচিব। ব্রিফিং শেষে চটজলদি বেরিয়ে গেলেন, তখনও প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক বাকি। 4-5 মিনিটে যমুনায় ঢুকলেন। ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকে ব্যাপক মিডিয়া কভারেজ পেল দুপারে। কিন্তু এটা খুব রহস্য যে সন্ধ্যার আগে সরকারি সব কর্মসূচি শেষ করা দিল্লির বিদেশ সচিব বিক্রম মিশ্রি পরবর্তী কখনটা কোথায় কি বৈঠক করলেন, বিশেষ করে সন্ধ্যা 7:30 থেকে 8:35 পর্যন্ত এই 1 ঘন্টা কোথায় ছিলেন তিনি, কার সঙ্গে দেখা করলেন তিনি ও তার দুই সফর সঙ্গী। ওয়াকিবহাল সূত্র বলছে 3 সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে বিক্রম মিশ্রি একটি রুদ্ধদ্বার বৈঠকে বসেছিলেন ঢাকা সেনানিবাসে। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকুরুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ কাম বৈঠকটি হয় তার। সেই বৈঠকে কি আলোচনা হয়েছে তা নিয়ে জানা ও বোঝার চেষ্টার কোনো কমতি ছিল না। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় হাইকমিশনে যোগাযোগ করা হয়, কিন্তু আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রতিরক্ষা সংক্রান্ত একাধিক দায়িত্বশীল সূত্র এটা নিশ্চিত করেছে যে সেনানিবাসস্থ বাসভবনে সফররত ভারতীয় পররাষ্ট্র সচিবের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল সেনাপ্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সেই সাক্ষাৎ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় তথা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীলরা পরবর্তীতে বিস্তারিত অবহিত হয়েছেন। আমরা এই জায়গাটা একটু খেয়াল করি। তার মানে আমাদের সরকার পরবর্তীতে ইনফর্মড হয়েছে, এরকম একটা কথা বলছে। যেটুকু জানা গেছে, সম্পর্কের মেঘ দূর করার বিষয়ে ঘণ্টাব্যাপী ওই বৈঠকে তাৎপর্যপূর্ণ অগ্রগতি হয়েছে। বিশেষত দূরে থেকে বিদেশ সচিব বা দিল্লি যা ভেবেছিল বাংলাদেশ সফর করে একটি ইতিবাচক ধারণা নিয়েই ফিরেছেন বিদেশ সচিব। তাহলে কথাগুলো এইরকম যে সেনাপ্রধানের সাথে তার বাসভবনে, এই রিপোর্ট যা বলছে, তার বাসভবনে ভারতের পররাষ্ট্র সচিবের একটা বৈঠক হয়েছে, সেটা 1 ঘন্টা ব্যাপী হয়েছে, এবং তার সফর সঙ্গীরাও তার সাথে ছিলেন, এবং পরবর্তীতে আমাদের সরকার এটা জেনেছেন। সরকার পরবর্তীতে জেনে থাকা বা সরকার আগেও জেনে থাকা সম্ভব, কারণ সরকারের প্রচুর গোয়েন্দা অ্যাপারেটাস আছে, বিভিন্ন রকম গোয়েন্দা অ্যাপারেটাস দিয়ে সরকারের কাছে এই তথ্য চলে যাওয়ার সম্ভাবনা যথেষ্টই থাকে। সুতরাং প্রশ্ন অনেকগুলো, তারা কি আসলে লুকিয়ে এটা করতে চেয়েছিলেন? তাতে প্রশ্ন আসে, এটা কি লুকিয়ে করা সম্ভব বলে আমাদের সেনাপ্রধানও এমনকি মনে করেছেন? তাহলে আরো প্রশ্ন আছে, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো কি যথেষ্ট বা এতটাই ইনএফিশিয়েন্ট যে এই মারাত্মক রকম গুরুত্বপূর্ণ বৈঠকটা সম্পর্কে তারা কিছু জানবে না, তাদের চোখে ধুলো দিয়ে এই বৈঠকটা হতে পারবে? এটা ভারতীয় পক্ষ এবং বাংলাদেশ পক্ষ দুপক্ষই তাই মনে করেছে। আর যদি এটা ধুলো দেওয়া সম্ভব হবে না মনেই করে, তাহলে এই বৈঠকটা তো ফর্মালি বা ইনফর্মালি হলেও সরকারকে জানিয়ে করা দরকার ছিল। আর ইনফর্মাল বৈঠক হওয়ার আসলে কোনো কথাই না। বা বাংলাদেশের সেনাপ্রধান ভারতের পররাষ্ট্র সচিবের সাথে বৈঠকে বসবেন, এটা কেন হবে? তিনি আমাদের এখানকার কাউন্টার পার্টদের সাথে বসেছেন, মূল আলোচনা হয়েছে পররাষ্ট্র সচিবের সাথে, উনি পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেছেন, এবং শেষে এমনকি আমাদের প্রধান উপদেষ্টা তাকে সৌজন্য সাক্ষাৎ দিয়েছেন। এটাও একটা সদিচ্ছার জেস্চার, সবই তো ঠিক আছে। সেনাপ্রধান কেন? এবং এই কথাটা করা হয়েছে। আমি আবারও বলছি, এটা মানব জমিনে এই যে সহযোগী পত্রিকা জনতার চোখ ম্যাগাজিনে না আসলে এটা নিয়ে আলোচনাই করতাম। এই আলোচনাটা আমি ব্যক্তিগতভাবে অনেক জায়গায় ফিসফাস শুনেছি, আমাকে কেউ কেউ বলার চেষ্টা করেছেন, এবং আমি বহু সময় একটা কথা বলি যে আমি নানা জায়গা থেকে যা শুনি সবগুলো কাছে গুরুত্ব দিয়ে আলাপ করতে চাই না। যখন অন্তত কোনো দায়িত্বশীল মিডিয়াতে এই নিউজটা আসে, এখানেও ইনফ্যাক্ট রিপোর্টটা নিশ্চিতভাবে এভাবে করা হয়নি যে এটা হয়েছেই, এটা ঘটেছেই, কিন্তু এখানে আসা মানে আমার মনে হয় এটা আমাদের জনপরিসরে কিছু আলাপ হওয়া দরকার। তাহলে যে প্রশ্নগুলো তোলার কথা সেটা হলো, যদি হয়ে থাকে, ভালো বলছি, যদি হয়ে থাকে, তাহলে কি প্রেক্ষাপটে কিভাবে হয়েছে, যেখানে ধারণা করা হলো যে তথ্যটা যাবে না। আমাদের বহুবার আমরা গোয়েন্দা ব্যর্থতার আলাপ আমরা করেছি বাংলাদেশে বসে বসে, কারণ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যখন নানা জায়গায় নানা সংকট তৈরি হচ্ছে, গার্মেন্টে বিভিন্ন সময় বিভিন্ন শ্রমিকরা, আনসাররা, কোথাও আমাদের গোয়েন্দা তথ্য আগাম পাওয়া যায়নি।
হিন্দু সম্প্রদায়ের মানুষ যা যা করছেন, এমনকি চট্টগ্রামের আদালতে যা ঘটিয়েছেন, কোথাও কি আমরা আসলে কোনো ভালো গোয়েন্দা তথ্য পেয়েছি? উত্তর হলো পাইনি। তাই যদি হয়ে থাকে, আরেকটা ব্যর্থতা এখানে যুক্ত হলো। আর এটা যদি হয় তাহলে অনিবার্যভাবেই আমাদের সেনাপ্রধানের রাষ্ট্রের প্রতি, সরকারের প্রতি আনুগত্য নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলতে পারেন। এই প্রশ্ন অস্বাভাবিক না। এর আগেও তিনি যখন একটা সাক্ষাৎকারে রয়টার্সের সাথে নির্বাচনের সময়সীমা নিয়ে কথা বলেছেন, সেটা নিয়ে আলোচনা করেছি আমরা প্রচুর, কিন্তু একই সাথে আমরা এই কথাটাও বলেছিলাম সেনাপ্রধান নির্বাচনের একটা টাইম লাইন, টেনিউরের মতো দেখাচ্ছেন যে সরকার কতদিন থাকবে, নির্বাচন টাইম লাইন কবে, 1.5 বছর বা 18 মাসের জন্য তিনি সরকারকে সাহায্য করতে চান। এই আলাপগুলো তো আসলে প্রশ্ন তৈরি করে। তাহলে কি এই সরকারের সাথে প্যারালাল কোনো ক্ষমতা তিনি উপভোগ করছেন বা প্রভাব রাখছেন? আমরা এটা দেখতে চাই না। আমরা প্রথম থেকে একটা কথা বলেছি এবং এটাকে আমরা বিশ্বাসও করি এখনো, সেটা হচ্ছে এটা 11 সরকারের মতো না। 11 সরকার আসলে কার্যত সামরিক সরকার ছিল, যার একটা সিভিলিয়ান ফেস ছিল মাত্র। এই সরকার তা না, এবং এখন পর্যন্ত আসলে রাখিকে কিন্তু খুঁজে পাওয়া গেছে। তাকে তার আগের বাসা ছেড়ে দিতে হয়েছিল, যে বাসায় তার শহীদ স্বামীর স্মৃতি জড়ায় আছে। আমরা বাড়িওয়ালার সাথে কথা বলছি, যদিও নতুন ভাড়া হয়ে গেছে, কিন্তু আমরা চেষ্টা করতেছি তাকে আগের বাসাতেই তুলে দিতে। আমি জুলাই ফাউন্ডেশনের স্নিগ্ধকে জানাইছি যে রাখির যা পাওনা আছে শহীদ পরিবার হিসেবে সেটা যেন পাওয়া যায়। স্নিগ্ধ বলছে যে ব্যবস্থা নেবে। আমি ব্যক্তিগতভাবে এই পরিবারের সকল দায়িত্ব নিছি। আপনাদের কাছে দোয়ার দরখাস্ত যান, সৃষ্টিকর্তা আমাকে এই পরিবারকে সকল সাহায্য করার তৌফিক দেন। রাখি আমার মেয়ে, এখন থেকে আমার এক ছেলে আর এক মেয়ে। রাখিও আমাকে বাবা বলে ডাকে। আমার মেয়ে ছিল না, আমার দুঃখ ছিল, সেটা খোদা তাআলা মিটাই দিলেন। এখন আমি শান্তিতে ঘুমাইতে পারবো। এই মেয়েটার মাথার উপরে ছাদ হয়ে থাকার তৌফিক সৃষ্টিকর্তা যেন আমাকে দেন। আমাদের উপদেষ্টারা হাতে রাষ্ট্রটা পাইছেন, কিন্তু বিপ্লবটা যে নির্মাণ করেন নাই, তাই হাজার হাজার শহীদ পরিবার আর আহতদের জন্য কিছুই করার টাইম নাই ওনাদের, শুধুই আওয়াজ। শহীদ পরিবারদেরকে ওনারা প্রাথমিকভাবে 5 লাখ আর আহতদের প্রাথমিকভাবে 1 লাখ করে দিবেন। যদি ওনারা আগে বলছিলেন শহীদ পরিবারকে 30 লাখ করে দেবেন ওনারা, আমরা কিন্তু ভুলি নাই এইটা। এই রাখির একটা কাজ ছিল ওই শহীদ পরিবারের টাকা নিয়ে। তো সার্জিস জুলাই ফাউন্ডেশনে যাইতে বলছিল, মেয়েটা গেছিল, সার্জিস ছিল না। এরপরে মেয়েটা ফোন দিছে 3 সপ্তাহ ধরে, সার্জিস ফোন ধরে না। কেন সার্জিস? উপদেষ্টা তো এখনো হও নাই, তাই না? তার আগে উপদেষ্টা হও, তারপর না হয় এত ব্যস্ত হইও। এই অভিযোগ সত্য না মিথ্যা আমি জানি না, কিন্তু আমার মেয়ে তোমার কাছে সাহায্যের জন্য যাবে না। ওর তোমাদের সাহায্যের দরকার নাই। যদি সাহায্য করতে চাও, ওর বাসায় যায় শুনবা কি কাজ ছিল, করে দিতে পারলে করে দিবা, না করলেও ক্ষতি নাই। এখন আমি এরকম অসংখ্য শহীদ পরিবারের অভিযোগ পাইতেছি, তাদের উপেক্ষার গল্প শুনতেছি, তারা কি নিদারুণ কষ্টের জীবন পার করছে তা শুনতেছি, তাদের সাথে কি অপমানজনক আচরণ করা হচ্ছে, কি নির্মম আচরণ করা হচ্ছে, উপদেষ্টারা কেউ কেউ করছেন, সেটাও শুনছি। আমি রেকর্ড রাখছি। আমি সাবধান করে দিয়ে বলতে চাই, শহীদ পরিবারের সাথে আচরণ বন্ধ না হলে আমি কলে সবার নাম কয়ে দেবো কে কি আচরণ করছে। শহীদ পরিবারের সাথে এই নির্মম আচরণের জবাব কিন্তু জনগণ দিয়ে দেবে, জানাই দেবো সবাইকে। পন্দে যে তেল জমিছে না, ওটা ব্যাড করে দেবে পাবলিক। কিন্তু প্রফেসর ইউনূসের সরকারকে বলতেছি, শহীদ পরিবারদেরকে আগামী 2 মাসের মধ্যে প্রতিশ্রুত 30 লাখ টাকা দিয়ে দেবেন। আমি ইউরোপের শহরে শহরে গিয়া জুলাই ফাউন্ডেশনের জন্য দান করতে প্রবাসীদের উদ্বুদ্ধ করছি। এরিটে সাহেব দেখায় দেন কোপেনহেগেনে গত পরশু কিভাবে উদ্বুদ্ধ করছি। আরেকটা অনুরোধ আপনাদের কাছে, আমি যখন যেখানে যাই সেখানে সবার কাছে একটা আবেদন জানাই, আপনাদের কাছে একটা আবেদন, আমাদের জুলাই আগস্ট বিপ্লবের যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদের জন্য সরকার থেকে জুলাই ফাউন্ডেশন বলে একটা ফাউন্ডেশন গঠিত হয়েছে। আপনারা জানেন সেই জুলাই ফাউন্ডেশনের আপনাদের আজকের দিনে আপনারা যে যা পারেন দান করবেন, সরকারি ফান্ডে যাবে, আমাদের আহত এবং নিহত ভাইদের জন্য সেই অর্থ ব্যবহৃত হবে। আমি আয়োজকদের কাছে সাইটের ঠিকানা দিয়ে গেছি, আপনারা ক্রেডিট কার্ডে পেমেন্ট করতে পারবেন, ব্যাংক ট্রান্সফার করতে পারবেন। আপনাদের সবার কাছে দরখাস্ত দিয়ে গেলাম, আপনারা যে যা পারেন আজকে কিছু সাহায্য এই জুলাই ফাউন্ডেশনে করবেন। সবাইকে আবারও ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ। আপনি ওয়েবসাইটটাও দেখায় দেন এডিটর সাহেব, কিভাবে পেমেন্ট করতে হবে সেটা দেখাই দিয়েন। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকলো, আপনারা যে যা পারেন সাহায্য করবেন। বিশেষ করে প্রবাসীদেরকে বলবো, বাংলাদেশে এই জুলাই ফাউন্ডেশনে ডোনেট করলে, দান করলে আপনি কর রেয়াত পাবেন, এমনকি আমেরিকাতেও পাবেন। সেজন্য প্রবাসীদের, বিশেষ করে আমেরিকায় যারা আছেন তাদেরকে রিকোয়েস্ট করতেছি, অনুরোধ করতেছি, যে যা পারেন এখানে দেবেন। আগামী 2 মাস মানে কিন্তু জুলাই বিপ্লবের 6 মাসের বেশি সময় পার হবে, যথেষ্ট সময়। এর মধ্যে যদি না দিতে পারেন, আমি ইলিয়াসের সাথে কথা বলছি, কিন্তু আপনারা এটা না করতে পারলে আমি আর ইলিয়াস, আমাদের সেই সামর্থ্য নাই, কিন্তু আমাদের নিয়ত আছে। আমরা ওসিলা হইয়া জাতির পক্ষ থেকে শহীদ পরিবারের দায়িত্ব নেব, সব শহীদ পরিবারের। আমাদের বিশ্বাস, আমাদের খোদা তাআলা রহম করবেন, এবং একসাথে দেশবাসীকে আহ্বান জানাবো আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য। জনগণ কালে দাঁড়াবে আমাদের পাশে, আমাদের আওয়াজ শুনে, আমাদের আহ্বান শুনে। ওইটুকু ভালোবাসা অর্জন করতে পারছি বলে মনে হয়। খোদা তাআলা রহম করবেন যেন আমরা এই কাজে কামিয়াব হইতে পারি।
তখন কলে শহীদ পরিবার আপনাদের মুখে ভিক্ষার টাকা ছুঁড়ে ফেলে দিয়ে আসবে। যাই হোক, আজকের আলাপে আসি। আজকের আলাপ নতুন আইডিয়া নিয়ে, যা দিয়া সমাজকে জাগায় তোলা যাবে। আমি এর মধ্যে বেশ কয়েকটা আইডিয়া দিচ্ছি। আমি জানি বাস্তবায়ন করবে না, তাও দেয়া বন্ধ করব না। আইডিয়াগুলো এমন কোনো বোম বাস্টিং আইডিয়া ছিল না, যা খুবই বাস্তবায়নযোগ্য ছিল। আপনারা তো দেখছেন, উপদেষ্টারা যদি এগুলো বাস্তবায়ন না করেন তাহলে কলে পাবলিকা অপদার্থ বলে ট্যাগ দিয়ে দিবে। আমি যে এমনি এমনি কই না ডায়াপার পরা অপদার্থ উপদেষ্টা মন্ডলী, সেটা যে আসলেই আমি ঠিক কথা কই সেটা পাবলিক বুঝতে যাবে। সেই জন্য আমি দিয়ে যাব পরিকল্পনা। সরকারের উপদেষ্টারা পরিকল্পনাগুলো কাজে লাগান, যা দিচ্ছি কাজ করেন। পরিকল্পনা বাইর করা সহজ না, কিন্তু অনেক চিন্তা ভাবনা করতে হয়। বিনা পয়সায় পাইতেছেন তো, তাই পাতা দিতেছেন না। আজকে দেশের জন্য দরকার শত শত আউট অফ দ্য বক্স আইডিয়া। দেশের মানুষের কাজ দরকার, জীবন বদলে দেওয়ার মতো বিষয় দরকার, যা সমাজকে জাগায় তুলবে। এমন পরিকল্পনা নিতে হবে যেন সমাজে এটা একটা সরাসরি প্রভাব পড়ে, কর্মসংস্থান হয়, একে অন্যের সাথে একটা সংযোগ আর সংহতি গড়ে ওঠে। এইভাবেই দেশ ঘুরে দাঁড়াইতে পারবে। কাজে ব্যস্ত হয়ে গেলে সমস্যা দূর হবে। নানা জায়গায় নানা সমস্যা হতেছে, অনৈক্যের দোষ দিচ্ছে। আরে কাজ দিতে হবে তো মানুষকে, মানুষের জীবনের সংকট তো দূর হয় নাই। অনেক অনেক কাজ করতে হবে আমাদের সকলকে। আশা করি আইডিয়া জেনারেশনে আমি আমার কিঞ্চিত দক্ষতার প্রমাণ রাখতে পারছি। আমি তো আইডিয়া দেবই, এটা আমার পেশা, কিন্তু আপনারাও হাত লাগান, আইডিয়া দিয়ে চমকাই দেবেন সবাইকে। আর মাথায় রাখবেন, সরকার খুব বেশি সাহায্য করতে পারবে না টাকা কড়ি দিয়া। আজকে যে আইডিয়াগুলো দিয়ে আলাপ করব, এটা মূলত স্থানীয় সরকার মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং পরিবেশ মন্ত্রণালয়ের কাজ। পরিকল্পনায় যাওয়ার আগে কেন এই পরিকল্পনা, আর এই পরিকল্পনা আসলে কি ধরনের কাজ করবে, কোন কোন সমস্যার সমাধান করবে, সেটা আগে বলে নিই। এই পরিকল্পনাগুলা সবগুলা কমিউনিটি এনগেজমেন্ট বাড়াবে, মানে একে অন্যের সাথে সংযোগ, সমাজের সদস্যদের পারস্পরিক সংযোগ বাড়াবে, কর্মসংস্থান করবে, পরিচ্ছন্নতা বাড়াবে, পুষ্টি বাড়াবে, আর কমিউনিটির একটা রিসোর্স জেনারেট করবে। সেই রিসোর্সটা কি আমরা সেটা পরে দেখব। একটা না, কয়েকটা কাজ একসাথে। কে করবে কাজটা? সিটি কর্পোরেশন বা পৌরসভা। পরিকল্পনায় যাওয়ার আগে আমরা দেখে নিই কেন কমিউনিটি এনগেজমেন্ট বাড়ানো দরকার। খেয়াল করলে দেখবেন, আমাদের দেশে সোশ্যাল ইন্টারাকশন বা সামাজিক যে পারস্পরিক যোগাযোগ জায়গা খুব অল্প। এটা মসজিদে হয়, তাও তো মসজিদে সবাই যায় না, জানাজায় হয়, বিয়া শাদী আকিকা, এই সমস্ত জায়গায় সকালে হাঁটতে যান, এই সময় অনেকটা একটা সামাজিক সংযোগ হয়। মহিলারা বাচ্চাদেরকে স্কুলে বা কোচিংয়ে নিয়ে যাওয়ার সময় যে বসে থাকেন, ওই সময় একটা হয় সামাজিক সংযোগ। খেয়াল করলে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই বিনিময় বা এক্সচেঞ্জ হয় না। ফলে 6টা সুনির্দিষ্ট জিনিস আমরা অর্জন করতে পারি না। যেমন ধরেন তথ্যের আদান প্রদান, সম্পর্ক গঠনে সাহায্য করা, জ্ঞান এবং দক্ষতার ভাগাভাগি, অর্থনৈতিক বিনিময়, সংস্কৃতি বা ধারণার বিনিময় এবং সামাজিক সমস্যা সমাধানের ক্ষেত্র তৈরি করা। এই জিনিসগুলো হয় না। এর ফলে সমাজকে জাগায় তোলা যায় না সেইভাবে একসাথে। সামাজিক শক্তি বলে যে একটা জিনিস আছে, যা পারস্পরিক এক্সচেঞ্জের মাধ্যমে গড়ে ওঠে, সেটার বেনিফিট আমরা নিতে পারি না। আমরা আজকের এই আইডিয়া জেনারেশনে পরিকল্পনা তৈরিতে এমন কিছু তৈরি করব যা এই সমস্যাটার মূলে গিয়ে একটা সমাধান আনবে। আসেন আল্লাহর নামে শুরু করি। 1 নাম্বার পরিকল্পনা, কমিউনিটি ভিত্তিক মানে সমাজ ভিত্তিক পাবলিক ক্লথ ক্লিনিং সার্ভিস, মানে কাপড় ধোয়ার সার্ভিস, যেখানে লোকজন কম খরচে কাপড় ধোয়া এবং শুকানোর সুবিধা পাবে। আমি হিসেব করে দেখছি যে 40 থেকে 50 লাখ টাকা খরচা হবে 10টা হাই পাওয়ার ওয়াশিং মেশিন আর 3টা ড্রায়ার যদি থাকে একটা সেন্টারে। কিভাবে হবে এটা? পাবলিক প্রাইভেট পার্টনারশিপে। এটাকে বলা হয় PPP, 3টা পি। এটা আবার কি? আসেন এটা বুঝে দেখি। এইটা রোমান সম্রাটদের আবিষ্কার। সরকার অনেক সময় টাকা থাকে না, তখন যৌথভাবে প্রাইভেট কোম্পানিগুলোর সাথে যৌথভাবে কিছু প্রকল্প গ্রহণ করে। তো এটা রোমান সম্রাটরা শুরু করে। ধরেন একটা ব্রিজ দরকার, সম্রাটের টাকা নাই বা রাজকোষের টাকা খরচা করবে না, সে বলতো ব্যবসায়ীদের যে এই তোমরা যে চাও এটা ডিজাইন করে দিলাম, এই ডিজাইনে ব্রিজ তৈরি করতে পারো, 10 বছর এই রেটে টোল নিলে তোমার খরচা উঠে যাবে, আমি তোমাকে 20 বছর টোল তুলতে দেবো, তারপরে এই ব্রিজের মালিকানা তুমি সম্রাটের হাতে তুলে দিবা। ব্যবসায়ী তার লাভ পাইলো, সরকার একটা সম্পদ পাইলো, মানুষের একটা সমস্যা মিটলো ইমিডিয়েটলি। এই প্রজেক্টগুলো হবে সবগুলো প্রাইভেট পাবলিক পার্টনারশিপে। জায়গা দিবে কমিউনিটি, সমাজ জায়গা দেবে, পৌরসভা দেবে পানি আর বিদ্যুৎ, কাপড় ধোয়ার ফি নেবে প্রাইভেট কোম্পানি যারা বিনিয়োগ করবে। একটা ওয়াশিং সাইকেল এবং একটা ড্রায়ার, মানে একটা ওয়াশিং মেশিনে যতগুলো কাপড় আপনি ঢুকাইতে পারবেন ততগুলা, এবং একটা ড্রাইং মেশিনে যতগুলো কাপড় আপনি ঢুকাইতে পারবেন, সেটা যদি 30 থেকে 50 টাকা হয় তাহলে সেটা সহনীয় হবে আমার হিসাবে। মেশিনের নাম্বার থাকবে, কাপড় মেশিনে ঢুকাই দিয়ে মেশিনের নির্দিষ্ট মেশিন নাম্বার চালুর জন্য নিজেই পেমেন্ট করতে পারবে এই সুইচ বক্সে, তাহলে মেশিন চালু হয়ে যাবে। ইনফ্যাক্ট এইভাবে কোনো লোক রাখারও দরকার নাই, তবে আমাদের সবাই এইভাবে মেশিন চালাইতে পারবে না, তাই 1 বা 2 জন রাখতে হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 2 শিফটে চলবে আর কি, মানে 16 ঘন্টা চলবে, 2 জন এটা চালাইতে পারবে। লাভ কি হবে? পরিচ্ছন্ন পোশাক পরবে সবাই, কাপড় ধোয়ার খরচ কমবে,
কাপড় ধোয়ার সময় বাঁচবে, কাপড় ধোয়ার অপেক্ষার সময় অন্য কাজ করতে পারবে, সে বসে বসে অনেক কাজ করতে পারবে, সে সেলাই করতে পারবে, সে উল বুনতে পারবে, নানা কিছু করতে পারবে, গল্প করতে পারবে। এটা একটা কমিউনিটি এনগেজমেন্টের জায়গা হবে, পারস্পরিক যোগাযোগের একটা জায়গা হবে। কাপড়ের স্থায়িত্ব বাড়বে, কিন্তু কাপড় শুকানোর জন্য দড়ি টানানোর দরকার পড়বে না, স্পেস বাঁচবে, কর্মসংস্থান হবে কিছু লোকের। এইটা পাইলট হিসেবে করা যায় কি ইউনিভার্সিটির হলগুলোতে, কারণ ইউনিভার্সিটি হলগুলো ছাত্রদের টাকা থাকে, ওরা এডুকেটেড, ওরা জানবে মেশিনপত্র কিভাবে চালাইতে হয়, এবং ওদের কাপড় ধোয়ার দরকার পড়ে। তো এটা একটা আলাদা সুবিধা হবে ইউনিভার্সিটিগুলোতে আগে করলে। এই ছেলেমেয়েরা কমিউনিটিতে যায় এই কাজ কিভাবে হয়েছে সে জ্ঞান কাজে লাগাতে পারবে, ট্রেন করতে পারবে মানুষকে যে এটা এইভাবে ইউজ করতে হয়। আর কি পরিকল্পনা? দ্বিতীয় পরিকল্পনা, কমিউনিটি কিচেন শেয়ারিং সার্ভিস, মানে কমিউনিটির মধ্যে যারা রান্নার জায়গা পায় না বা ছোট খাবারের ব্যবসা করতে চায় তাদের জন্য শেয়ার্ড কিচেনের ব্যবস্থা। একইভাবে মানে সবাই মিলে শেয়ার করবে এরকম কিচেন, একইভাবে জায়গা দেবে কমিউনিটি, ইলেকট্রিসিটি গ্যাস দেবে পৌরসভা, প্রাইভেট পাবলিক পার্টনারশিপে হবে, একেবারে মডার্ন কিচেন হবে, অনেকগুলো চুলা থাকবে, সার কইরা ধোয়ার জায়গা থাকবে, এমনকি বাসনপত্র ধোয়ার জায়গা থাকবে, কিচেন ব্যবহার করা শিখাই দেবে, দলে দলে এসে রান্না করবে, খাবার আর পুষ্টি নিয়ে আলাদা ক্লাসের ব্যবস্থা থাকবে, কুকিং ক্লাস হবে ছাত্রছাত্রীদের জন্য, তারা উৎসব করে রান্না শিখবে এসে দলে বেঁধে। কয়েকটা পরিবার চাইলে একসাথে রান্না করতে পারে, তাতে কিন্তু একসাথে রান্না করলে কিন্তু খরচা কমে, তার বরকত বাড়ে, পুষ্টিকর এবং পরিচ্ছন্ন রান্না হবে, দ্রুত রান্না হবে, খরচা কমবে, কমিউনিটি এনগেজমেন্ট হবে। 3 নাম্বার আইডিয়া, এই যে আমরা যে বর্জ্য তৈরি করি, যেগুলো ফেলাই দিই, এইগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস, এগুলো দামি জিনিস, এবং বর্জ্যের মালিক কিন্তু আপনার কমিউনিটি। এই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের আমরা একটা পরিকল্পনা করতে পারি। কমিউনিটির যে কঠিন বর্জ্য, যেমন রান্নার বর্জ্য, জৈব বর্জ্য মানে হাগামতা ইত্যাদি, এবং কিছু অজৈব বর্জ্য, এগুলো থেকে বিদ্যুৎ উৎপাদন করা এবং পরিবেশ বান্ধব কম্পোস্ট সার তৈরি করে একটা সার্কুলার ইকোনমি প্রতিষ্ঠা করতে পারি। মানে আমি বর্জ্য তৈরি করলাম, সেটা দিয়ে আমি বিদ্যুৎ তৈরি করলাম, সেটা দিয়ে কম্পোস্ট সার তৈরি করলাম, মানে একইভাবে ঘুরতে থাকলো, আবার ওইখান থেকে বিদ্যুৎ, আবার ওইখান থেকে বর্জ্য, আবার ওইখান থেকে কম্পোস্ট সার, এটা চলতে থাকবে। এটাকে বলা হয় সার্কুলার ইকোনমি। প্রত্যেকটা বাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে বর্জ্য আলাদা কইরা জৈব এবং অজৈব সংগ্রহ করা হবে, কাঁচ, প্লাস্টিক এবং ধাতু এগুলো পুনঃব্যবহারের জন্য আলাদা করা হবে, রিসাইকেল করার জন্য। একটা বায়োগ্যাস প্ল্যান্ট থাকবে, জৈব বর্জ্য দিয়ে বায়োগ্যাস তৈরি হবে, আর একটা কম্পোস্টিং ইউনিট থাকবে, মানে যেখানে সার তৈরি হবে, জৈব সার। বায়োগ্যাস উৎপাদনের পরে যে স্লারি বলে, যেটা থেকে যায়, সেটা দিয়ে উন্নত মানের কম্পোস্ট সার তৈরি করা যাবে। তো এই কমিউনিটিতে যে ঘর বাড়ি আছে, স্ট্রিট লাইট আছে, ওইগুলা ওই বিদ্যুৎ দিয়ে সরবরাহ করা যাবে মাইক্রোগ্রিডে। এই প্রকল্প থেকে সম্ভাব্য বিদ্যুৎ উৎপাদন কত হইতে পারে আমি একটা হিসাব করছি। হিসাবটা হয়তো একটু ভুলভাল থাকতে পারে, বাট একটা ধারণা নেওয়ার জন্য আমি হিসাব করছি আর কি। আসেন হিসাবটা দেখি। ধরেন একটা কমিউনিটি যদি আমরা ধরি 500 পরিবারের, প্রত্যেক দিন 1 টন জৈব বর্জ্য উৎপাদন করে। 1 টন জৈব বর্জ্য থেকে বায়োগ্যাস উৎপাদন হয় 100 কিউবিক মিটার। 100 কিউবিক মিটার বায়োগ্যাস থেকে প্রায় 200 কিলোওয়াট প্রত্যেক ঘন্টায় তৈরি হতে পারে। 500 পরিবার দৈনিক বিদ্যুতের চাহিদা গড়ে পার ঘন্টায় 250 কিলোওয়াট হইলে 80% চাহিদা পূরণ করা সম্ভব এই বায়োগ্যাস দিয়ে। সে যেটা হাঁকবে মুদবে সেটা দিয়েই বিদ্যুৎ উৎপাদন করা যাবে 80%। কর্মসংস্থান হবে, যেমন ধরেন বর্জ্য সংগ্রহ এবং পৃথকীকরণে 10 থেকে 15 জন লাগাইতে পারবো, বায়োগ্যাস প্ল্যান্ট পরিচালনায় 5 থেকে 7 জন, কম্পোস্টিং ইউনিটে 3 থেকে 5 জন, মার্কেটিং এবং প্রশাসনিক কাজে, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে 5 থেকে 8 জন, মোট কর্মসংস্থান হবে 20 থেকে 30 জন। মানে একটা কমিউনিটিতে 500 পরিবারের 20-30 জনকে আমি চাকরি দিয়ে দিতে পারবো এই প্রকল্পে। আর এই যে বায়োগ্যাস প্ল্যান্ট, এইখান থেকে প্রত্যেক দিন গড়ে 0.5 টন জৈব স্লারি পাওয়া যাবে। এই স্লারিকে প্রক্রিয়াজাত করে প্রত্যেক মাসে 15 টন কম্পোস্ট সার উৎপাদন করা যাবে। প্রচুর দাম কিন্তু 15 টন সার, কম্পোস্ট সার, জৈব সার। স্থানীয় কৃষিখাতের জন্য এটা সার বিক্রি করা যাবে, এবং দেখা যাবে যে বাকি 20% বিদ্যুৎ, এই 20% বিদ্যুৎ এই জৈব সারের খরচ থেকেই চলে আসবে, আরো কিছু আলাদা থাকবে, এক্সট্রা থেকে যাবে টাকা পয়সা। এতে কি সুবিধা? একটা বর্জ্য ব্যবস্থাপনার উন্নতি হবে, জমির নিচে বর্জ্য জমার হার কমবে, এবং এই যে গ্রিনহাউস গ্যাস যেটা বাইরে তাপমাত্রা বাইরে যাইতেছে পৃথিবীর, সেটা নিঃসরণ কমবে। স্থানীয়ভাবে বিদ্যুৎ উৎপাদন হবে পুরোটাই, কম্পোস্ট সারের মাধ্যমে অতিরিক্ত আয় হবে। এই কমিউনিটি আসলে বিদ্যুৎ খরচা লাগবেই না, কারণ ওই যে বললাম যে বাকি 20% বিদ্যুতের চাহিদা কম্পোস্ট বেসেই করা যাবে। কর্মসংস্থান হবে, কমিউনিটির মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা একটা সচেতনতা হবে। এই প্রকল্প জাতিসংঘের সাহায্য পাবে, কারণ এইটা SDG গোলের সাথে সংযোগ আছে। জানেন তো, জাতিসংঘের একটা টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা আছে, যা সব দেশ অর্জন করার জন্য কাজ করতেছে, সেই লক্ষ্য পূরণ করবে। আরেকটু বুঝে নিই এটা আসলে কি। এইটা জাতিসংঘ 17টা টেকসই উন্নয়নের লক্ষ্য নিচ্ছে 2015 সালে, এবং 2030 সালের মধ্যে এইটা অর্জনের পরিকল্পনা করেছে। আমাদের হাতে মাত্র 5 বছর সময় আছে। এটার উদ্দেশ্য হচ্ছে যে সারা বিশ্বে যে চ্যালেঞ্জ মোকাবেলা করতেছে মানুষজন, তার একটা টেকসই, সমতা ভিত্তিক, সাম্যভিত্তিক এবং উন্নত পৃথিবী গড়ে তোলা। এগুলো খুব ভালো ভালো জিনিস কিন্তু, যেমন দারিদ্র বিমোচন, চরম দারিদ্র দূর করা, ক্ষুধামুক্ত পৃথিবী করা, খাদ্য নিরাপত্তা, পুষ্টি নিশ্চিত করা। আমরা কিন্তু কমিউনিটি কিচেন করে একটা খাদ্য নিরাপত্তারও কিছু অংশ করতে পারবো। স্বাস্থ্য কল্যাণ,
শিক্ষা, গুণগত শিক্ষা এবং মানসম্মত শিক্ষা প্রদান করা, নারী পুরুষের সমতা প্রতিষ্ঠা করা, নিরাপদ পানি এবং স্যানিটেশনের ব্যবস্থা করা, স্বল্প খরচে পরিচ্ছন্ন জ্বালানি পাওয়া, যেটা আমরা এটা দিয়ে করবো আর কি, এই জ্বালানির এটা দিয়ে করবো। সবার জন্য উন্নত কর্মসংস্থান, টেকসই শিল্পায়ন এবং এই ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন, মানে রাস্তা, ব্রিজ, এগুলো হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। দেশ এবং সমাজে বৈষম্য কমানো। বৈষম্য কমানো তো আমাদের জুলাই বিপ্লবের একটা অন্যতম প্রধান লক্ষ্য ছিল। বাসযোগ্য এবং পরিবেশ বান্ধব শহর, এটাও আমরা করতে পারবো এই যে বর্জ্য ব্যবস্থাপনা দিয়া। প্রাকৃতিক সম্পদের দক্ষ ব্যবহার, আমরা প্রাকৃতিক সম্পদের দক্ষ ব্যবহার করতে পারতেছি। গ্রিন হাউস গ্যাস নির্গমন করানো, আমরা কিন্তু এই যে বর্জ্য ব্যবস্থাপনা করে গ্রিন হাউস গ্যাস নির্গমন কমাতে পারতেছি। সমুদ্রের যে সম্পদ সেটাকে সংরক্ষণ করা, স্থলে যে জীব বৈচিত্র্য আছে, বন জীব বৈচিত্র্য, এটা সংরক্ষণ করা, একটা শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা। সমাজে তখনই শান্তি থাকবে যখন সমাজে কর্মসংস্থান থাকবে, যুবকদের কাজ থাকবে এবং বৈশ্বিক অংশীদারিত্বের মাধ্যমে এই লক্ষ্য অর্জন। তো আমরা তো দেখলাম যে এই লক্ষ্যগুলো বিশ্বের দারিদ্র, ক্ষুধা, অসমতা, পরিবেশগত সমস্যার সমাধান দিতে বিভিন্ন দিক থেকে কাজ করে। তাহলে আমরা দেখলাম যে পরিকল্পনাগুলো এসডিজি গোল বা জাতিসংঘের যে টেকসই উন্নয়ন পরিকল্পনার যে লক্ষ্য, যেটা 2030 সালের মধ্যে আমাদের অর্জন করতে হবে, সেটার অনেকগুলো এইগুলো অর্জন করে ফেলে। তো এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপ লাগবে, তাই না? কিন্তু এই ধরনের প্রকল্পে ইউরোপ থেকে প্রচুর বিনিয়োগ আনা যাবে। যদি কেউ 60% বিনিয়োগ করতে পারেন, বিশেষ করে এই বর্জ্য ব্যবস্থাপনায়, তাহলে বাকি 40% বিনিয়োগ ইউরোপ থেকে করায় দেওয়া সম্ভব। প্রফেসর ইউনূস জানেন কোথায় থেকে পাওয়া যাবে। ওনার টাইম না হলে আমি নিজে এটা জোগাড় করে দেওয়ার দায়িত্ব নিতে পারি, গ্যারান্টি দিচ্ছি। যদিও জানি ওনারা আমার দিবেন না দায়িত্ব, কারণ আমার নাকি ম্যানেজ করা যায় না। ম্যানেজ করা যায় না মানে আমার মাথা গরম, আমি গালাগালি করি, আমি অশিক্ষিত, আমি বগুড়া ভাষায় কথা বলি, হ্যাঁ, আমি ফটো করে ইংরেজি করতে পারি না, আমি আনম্যানেজেবল। তো যে গরু দুধ দেয় তার যেটা লাথি খেলে সমস্যা কি, অসুবিধা আছে? তো নিজেরা করেন, আমার সাহায্য না চাইলে তাও করেন নিজেরা। বাংলাদেশকে 1 বছরের মধ্যে আকাশে তুলে দেওয়া যায় রে ভাই। না পারেন সৃজনশীল আইডিয়া বের করতে, আইডিয়া দিলে সেটা বাস্তবায়ন করার ক্ষমতা, আগ্রহ, উৎসাহ, উদ্যম নাই। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।